আমি তো বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থগুলো এত নির্লজ্জভাবে কাভার করছে, এত নির্লজ্জভাবে আদায় করছে। এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনূসের ক্ষেত্রে, যে উনি নিজের স্বার্থগুলো কিভাবে আদালত বলেন, রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন, কিভাবে উদ্ধার করছেন। এখন তো আদালতের কোনো চরিত্রই নাই। এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না, আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। আমাদের অপরাধ থাকুক আর না থাকুক, কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি। হাসিনার বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো। মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে। কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বোধহয় পাবলিকলি না করলে বোধহয় এত হাস্যকর লাগতো না। যেখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা আপনার মেট্রো রেলে আগুন দেওয়া, তার টেলিভিশনে আগুন দেওয়া, সড়ক ভবনে আগুন দেওয়া, আমি জানি আরো লিস্ট আরো বড় ছিল। তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন, অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি, নাটক কম করো প্রিয়, মানে এবং উনি যে স্বজন হারানোর বেদনার সেই যে কাহিনী সবসময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন, সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো আজকে ওই ঘটনার প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি শেখ হাসিনাকে দায়ী করা হয়, তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল? শেখ হাসিনাই চেয়েছিল কি জুলাই বিপ্লব হোক, এবং এর মধ্যে তো এভিডেন্স খারাপ হয়ে গেছে। আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকেও প্রচার করা হচ্ছে, ও আওয়ামী লীগের তরফ থেকে নয়, যে কেউ প্রচার করতে পারে সেটা, যে দুইজন ছাত্র নেতা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরাই তো এগুলাকে ভেঙেছিলাম, আমরাই আগুন দিয়েছিলাম। একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি। এখন শেখ হাসিনা যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার। তো এই সমস্ত জিনিস যখন প্রকাশিত, তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান, বিচার তো অবশ্যই করতে পারেন। জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকা অস্বাভাবিক কিছু না, যেহেতু তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেটা বিচার হতে পারে। কিন্তু পার্সিক্যাল বিচার, যেহেতু হাস্যকর বিচার, যেগুলা সাজানো নাটক, এগুলা না করাই আমি মনে করি যে বেটার। কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় যে এই আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো, সরকারের নির্দেশে চলতো। এখন কি বলবো, এখন তো আদালতের কোনো চরিত্রই নাই। এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না, আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেভাবে নিয়োগ কর্ম চলতেছে, যেভাবে মব চলতেছে আদালতে, এটাকে তো আর উচ্চ আদালতের যে সম্মান সেটা তো ভুলুণ্ঠিত হয়ে গেছে, তাই না? এটা ক্যামেরা ট্রায়াল না, এটা উল্টোটা পাবলিককে দেখাচ্ছে। এবং এটা তো প্রথমবারের মতো বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে। এটা এক ধরনের ভালোই হলো। দুই ধরনের এটা ক্ষতি আছে। এক ধরনের ক্ষতি হচ্ছে যে মানুষ, আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না, বিচার হইতেছে, তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে যে না না এটা অন্যায় হচ্ছে, তাহলে মানে কি দাঁড়ায়, বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না, একটা জনচাপ তার উপর তৈরি হয়। এটা একটা ক্ষতির দিক। আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কিরকম মামলা চলতেছে। যদি এগুলো না হতো, অনেকগুলো তো জানতো না যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করতেছে এগুলো তো হাস্যকর অভিযোগ। যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম, উনি যে করে যাচ্ছেন। আপনার সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার এই তাজুল ইসলাম ছিল এই কোর্টের রাজাকারদের উকিল, তাই না? তাকে আমরা এই কোর্টের চিফ প্রসিকিউটর বানালাম। এটাই তো একটা আইনের বড় ধরনের বরখেলাপ হলো। এটা এই বরখেলাপ খুব শিগগির, মানে খুব নিকটে আমরা দেখলাম। যেমন এটিএম আজহারুল ইসলামের মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি, আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয়। আজহারুল ইসলামকে ব্যক্তিগতভাবে আমার ভালো সম্পর্ক ওনার সাথে, আমি ওনাকে লাইক করি, উনিও আমাকে লাইক করেন, কিন্তু সেটা অন্য একটা বিষয়। এই জায়গায় উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাভোগ করেছেন, 12 বছর প্রায়। একটা লোক কারাভোগ করা মানে হচ্ছে যাবজ্জীবন কাটিয়ে এসেছেন। মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর হাতে। কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটা আমি সমালোচনা করতে যাই। সেটা সমালোচনা করতে যাই এই জন্যই যে
ওনার আমাদের যে কোনো মামলা, আপনি যদি একজন আসামি হন, আপনি যদি একজন উকিল দেন, সেই উকিল যতটুকু করে আসে ওইখানে, তারপরে হঠাৎ আপনার মনে হলো যে না, এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে, আমি তাকে সরাই দেবো, আপনি আরেকজনকে দিলেন, দিতে পারেন, কিন্তু ওই উকিল আগের যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না। কারণ এখানে উকিল তো ওই মামলারই করেছে না, আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না। এখন ওই মামলার উনি উকিল হিসাবে যেটুকু চালিয়েছেন, পরবর্তীতে আপনি যখন চেঞ্জ করলেন, আরেক উকিল এসে বললো যে না, আমার আগের উকিল যা করে গেছে সেগুলো আমি মানি না, মানবো না, তা কিন্তু হবে না। আমি আপনার কথা সূত্র ধরেই বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যিনি এই মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অথবা যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলেছিলেন। তিনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থেকে করেছিলেন আমি সেটা বলবো না, অবশ্যই শেখ হাসিনার সময় যুদ্ধ অপরাধের দায়ে যে বিচারগুলো হয়েছিল তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হয়েছিল, তিনি সেই বিতর্কের জায়গাটি খুব ওপেন কথা বলেছেন আন্তর্জাতিকভাবে। তিনি এখন আজহারুল ইসলামের এই যে খালাসের বিষয়টি নিয়ে আবার প্রশ্ন তুলছেন যে এটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না। বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, আবার যেই বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন তাদেরকে খালাস দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন, তাহলে আপনি বলছেন যে আবার সরকার পরিবর্তন হলে এইগুলো আবার উল্টে যেতে পারে, কিন্তু সরকার পরিবর্তন না হলে ইতিহাসের যে দায় আমাদের উপর চেপে যাচ্ছে সেখান থেকে আমরা মুক্ত পাবো কিভাবে? আমরা ইতিহাসের দায় চেপে যাচ্ছে, যেটা আমরা মুক্তি কিভাবে পেতে পারি? আমরা পেতে পারি এই আদালত ইয়ে করে আদালতকে স্বচ্ছ রেখে। সরকার যাবে, সরকার আসবে, আদালত কেন চেঞ্জ হয়ে যাবে? আদালতের উকিলগুলো কেন চেঞ্জ হয়ে যাবে? রায় কেন চেঞ্জ হয়ে যাবে? তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আছে। যে প্রক্রিয়ায় আজহার সাহেব মুক্তি পেলেন, আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার জন্য আমার ফিলিংস আছে, কিন্তু যেই প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় নাই আমার, বা সেটা যদি যথাযথভাবে হতো আমার ভালো লাগতো, যেটা বার্গম্যানও যদি ফিল করে থাকে, ঠিক আছে, আমরা এই বিষয়ে অন্তত আমরা একমত হলাম যে আদালত তার মতো চলা উচিত। আপনি নিজেও আপনার নিজের পডকাস্টে নিজে মন্তব্য করছিলেন যে আগে সরকার বিচারিক প্রক্রিয়া নিজের পক্ষে নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছে, এখন কি তার ঠিক উল্টোটা ঘটছে, এবং আপনি নিজেও বলছেন যে বিচারিক প্রক্রিয়াকে কেন সরকারগুলো তাদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমি যদি একটা এক্সাম্পল দিই, হুমায়ুন আজাদ বলেছিলেন যে এক সময় মুক্তিযুদ্ধর দায়ে, মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে, সেদিকে কি বাংলাদেশ যাচ্ছে? আমার তো মনে হয় তাই। আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না। মানারাত একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির উপপরিচালক গত রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায়। আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি? তো রাজাকারের ছেলেদের স্পর্ধা কতটুকু বেড়ে গেছে দেখেন, যে ওরা এখন দুনিয়াদারি চেঞ্জ হয়ে গেছে। ওরা মনে করছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যারা বঙ্গবন্ধুকে অপমান করতে চাই না, বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, তারা আমাদেরকে বলে যে ভারতের দালাল। কিভাবে ভারতের দালাল হয়ে গেলাম তা জানি না। ওই রাজাকারের ছাওয়াল আমাকে বলে যে আমার ফাঁসি দেখতে চায়। তার মানে কি, ওদের মানসপটে এটা তৈরি হয়ে গেছে যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে। এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে, আমাদের অপরাধ থাকুক আর না থাকুক, কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি। তার মানে হচ্ছে যে এখন যারা মুক্তিযোদ্ধা তারা খুবই অপাঙ্ক্ত ব্যক্তি, তাদেরকে যে কোনো ভাবে যে কোনো কিছু করা যায়, এবং মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করে তাদেরকেও যে কোনো ভাবে অপমান করতে পারে। যাই হোক, সরি আমি পার্সোনাল কথা বললাম, কারণ এই ধরনের প্রতিচ্ছবি এটি সমাজের প্রতিচ্ছবি। আপনি যেমন হুমকি পাচ্ছেন, নিঃসন্দেহে এখন আমার কথাও বলতো, আমিও নানান ধরনের হুমকি পাচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো আওয়ামী লীগ। এগুলার আমি আপনাকে আবার বলে দিই, এগুলার কোনো গণায় ধরবেন না। ওই রাজাকারকে ইচ্ছে করলে আমি এখন জামাতের আমিরকে বলতে পারি যে এই চুনুপুটি আমাকে যে হুমকি দিচ্ছে একে একটু দেখেন, মানারত ইউনিভার্সিটিকে আমি অভিযোগ করতে পারি। কিন্তু এই সমস্ত চুনুপুটিদেরকে যদি অতিরিক্ত দেওয়া হয়, তাহলে আপনার লোক চাঁদাবাজি করছে না, আপনার লোক মবগিরি করছে, এবং সোশ্যাল মিডিয়ায় মবগিরি করছে, বাস্তবে মবগিরি করছে।
এগুলোকে যদি সামাল না দেন এবং যুদ্ধ অপরাধের দায়ে যদি ক্ষমা না চান, ইহো জিন্দিগিতে জামাত ক্ষমতায় আসবে না। এই স্বপ্ন দেখেন না। এটা তারেক রহমান কতটা কম্প্রোমাইজ করবে তাদের সাথে? আজকে এটা পরস্পরের লেনদেনের বিষয় হতে পারে এবং হয়েছেও। তারেক রহমান যে আপনার এতগুলো মামলা থেকে মনে করেন খালাস পেয়ে গেলেন, তারেক রহমান, বাবর এন্ড আদার্স, এটা কিন্তু বড় বড় ডেঞ্জারাস মামলা ছিল, তাই না? এখন তারেক রহমান দোষী কি না দোষী সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু মামলা থেকে তো উনি খালাস পেয়েছেন, সেটা তো সত্য। এবং সে একই কায়দায় আপনি যদি খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলা করেছিল, অবশ্যই সেটা অন্যায় ন্যায় যদি যেটাই হোক, উনি তো ভোগ করেছেন, সাজা ভোগ করেছেন এবং ভোগরত অবস্থায় ছিলেন, সেটাকে প্রত্যাহার করা হলো। ইভেন এবং আরো বড় বড় মামলা যেটাই হোক, ইভেন জামাতকে যেটা এখন উপহার দেওয়া হলো, সবগুলো তো ডিলের মাধ্যমে হচ্ছে না। এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম। এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ্য ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিল মব তৈরি করবে, কোনো একটা বাড়ি, কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে, কাউকে পেটাবে, কাউকে অর্ধমৃত করে পুলিশের কাছে সোপর্দ করবে। এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা। এ সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না, কোনো প্রতিকার ছিল না, কারো কাছে বিচার চাওয়া যেত না। যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে স্বৈরাচারের দোষর। এবং এটা খুব একটা সহজ কাজ ছিল। দু তিনজন ছেলে বলল যে ওইখানে স্বৈরাচারের দোষর একটা মিটিং করতেছে, ওতে ভাঙচুর করো, যে আগুন ধরিয়ে দেওয়া হলো। এগুলো আমরা বহুবার দেখেছি, ঢাকা শহরে দেখেছি, ঢাকার বাইরে দেখেছি। একজনের বাড়ি লুটপাট করা, আগুন ধরিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কেউ কোনো অ্যাকশন নিত না, বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো। এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল, চলছিল, চলতে দেওয়া হচ্ছিল। এবং সরকারের পক্ষ থেকে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তোড়জোড় তা লক্ষ্য করিনি, বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব। ধরা যাচ্ছে না, কিছু বলা যাচ্ছে না, এই ধরনের কথাবার্তা। কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায়, রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন ঘটনাটা কবে ঘটেছে। ঘটনাটা গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা করা হয়। তার বাড়ির নাম হলো দ্য স্কাই ভিউ। সেখানে আচমকা হামলা, দরজা জানলা ভাঙচুর করা হয়। ওখানে একটা মোটর সাইকেল ছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনাটা ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে, তারা সেটা করবে। কেন জিএম কাদের রংপুরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না, এটা কোন আইনে পরে কেউ জানে না, কেউ কিছু বলতে পারবে না। জিএম কাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো। এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ কেউ বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে। এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এই ভিডিও ফুটেজগুলো দেখে টেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটলো, কে ঘটিয়েছে, এগুলো জিজ্ঞাসাবাদ করে। এই কথা শুনে আবার রাত 1:30টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, উনি নিজেই ঘটনাস্থলে হাজির হন। এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন। এরপর শুক্র এবং শনিবার 2 দিনই থানায় কোনো মামলা হয়নি। মামলা করতে 2 পক্ষই গিয়েছিল। জাতীয় পার্টি গিয়েছিল, তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল, থানা মামলা নেয়নি। উল্টো আবার ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল নেতা জিএম কাদের, ওখানকার মেয়র যে সাবেক মেয়র, এদের সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল, সেই মামলাও নেওয়া হয়নি। রবিবার দিন অবশ্য 2 দিন পর, ঘটনা 2 দিন পর
দুই পক্ষের মামলায় পুলিশ নিয়েছে। আচ্ছা, এই যে নিল, তারপর কি দেখলাম আমরা? রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হলো সার্জিস আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিল, বিশাল একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসের শিরোনাম কি? রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু। মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করলো, করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল। এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি উনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন। এবং এক পর্যায়ে তিনি বললেন, যা লিখেছেন, লেখাটা আপনারা শুনুন। কি বললেন? উনি বললেন, জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। এই যে কথাটা উনি লিখলেন, এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী, মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন, এবং আগের রাতে যাদের সঙ্গে সার্জিস আলম দেখা করেছেন, কথা বলেছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু সার্জিস আলমের এই লেখা। তার মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন, এটা সার্জিস আলমের পছন্দ হয়নি।